আমি কৃষিবিদ মোহাম্মদ শামীম আলম, ম্যানেজার মার্কেট ডেভেলপমেন্ট, এয়ার মালিক সিড প্রাইভেট লিমিটেড। আমরা বাংলাদেশ প্রকল্পের মনিটরিং পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এই আলোচনায় আমরা তিনটা উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পারব। আমরা বাংলাদেশ প্রকল্পে মনিটরিং পদ্ধতি সম্পর্কে জানতে পারব, কোবো ফরম্যাটে ডাটা বা তথ্য ইনপুট কিভাবে প্রদান করা যায় সে বিষয়টা আমরা জানতে পারব, এবং একই সঙ্গে এই যে ডাটা বা তথ্য আমরা প্রদান করলাম এটা কিভাবে দেখব এবং এটা কিভাবে পরিচালনা করব সেই বিষয়ে আমরা জানতে পারব। আমরা আজকে চারটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। প্রথমত বাংলাদেশের মনিটরিং পদ্ধতি সম্পর্কে জানব। দ্বিতীয়ত কোবোর মাধ্যমে এর অগ্রগতি কিভাবে পর্যালোচনা করা যায় আমরা সেটা নিয়ে আলোচনা করব। তৃতীয়ত কোবোর মাধ্যমে বেজলাইন এবং ইনলাইন যে তথ্যগুলো পাবো আমরা সে বিষয়ে আলোচনা করব। আর চতুর্থত আমরা কোবো সম্পর্কে বিশেষ করে যারা ম্যানেজাররা আছে বা ব্যবস্থাপকরা আছে তারা এই তথ্যগুলো কিভাবে ব্যবহার করব, এই তথ্যগুলো কিভাবে পরিচালনা করব আমরা সেই বিষয়ে আমরা এখান থেকে জানতে পারব। আমরা এখন প্রথম আলোচনা বিষয়বস্তু নিয়ে আমরা এখন আলোকপাত করব। আমাদের প্রথম আলোচনাটা হলো বাংলাদেশের মনিটরিং পদ্ধতি সম্পর্কে। আমাদের বাংলাদেশের মনিটরিং পদ্ধতিটা আসলে দুই ভাগে সম্পন্ন হবে। প্রথম ভাগে আমরা অগ্রগতি এবং ইনপুট এটা নিয়ে আলোচনা করব, এবং দ্বিতীয় ভাগে আমরা এর ফলাফল, পরিবর্তন এবং প্রভাব এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যে বাংলাদেশের মনিটরিং পদ্ধতির যে প্রথম যে ধাপটা আমরা বলতেছি সেটা হলো যে অগ্রগতি এবং আউটপুট আমরা মনিটরিং করব। এখন এই অগ্রগতি এবং আউটপুট মনিটরিংয়ের যে ফ্রিকোয়েন্সি আমরা কতবার করব আমরা এই বিষয়টা জানব। এটা আমাদের নিয়মিত, অর্থাৎ যখন আমরা কোনো কার্যক্রম সম্পূর্ণ করব এবং সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে সেই অবস্থায় আমরা এই অগ্রগতিটা আমরা মনিটর করব আর কি। মনিটরিং পদ্ধতির যে ধরনটা আমরা আলোচনা করলাম, প্রথম ধরনটা হলো অগ্রগতি এবং আউটপুট মনিটরিং। আমরা এই অগ্রগতি এবং আউটপুট মনিটরিং করার ক্ষেত্রে আমাদের কিছু সূচক আছে, সেই সূচকগুলো সম্পর্কে আমাদের প্রথমে ধারণা অর্জন করতে হবে। আমরা সূচকের ক্ষেত্রে আমরা প্রথমে ব্যবহার করি এখানে কাদের জন্য আমরা এই কার্যক্রম বাস্তবায়ন করছি, অর্থাৎ সেই কৃষক, সেই কৃষকের উপস্থিতি, এটা আমাদের একটা সূচক। এবং সেই কৃষকের শিক্ষা, অর্থাৎ আমাদের কৃষকরা কোন লেভেল পর্যন্ত শিক্ষা অর্জন করেছে সেই বিষয়টা আমাদেরকে এখানে জানতে হবে। তৃতীয়ত যদি আমরা বলি কৃষক যে প্রযুক্তি ব্যবহার করতেছে, যে কালচারের সঙ্গে যুক্ত আছে সেই বিষয়গুলো আমরা এই সূচকে আমরা নিয়ে আসবো আর কি। এরপরে আমরা দেখব যে কোন মাধ্যমে আমরা এই মনিটরিংটা করব। আমরা এটা কোবোর যে ফরম্যাট আছে, কোবোর ফরম্যাট বাস্তবায়ন করে এই মাধ্যমে আমরা এই মনিটরিংটা আমরা করতে পারি আর কি। এক্ষেত্রে কখন, কিভাবে, কতবার আমরা মনিটরিংটা করব এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। বিশেষ করে কোনো কার্যক্রম যখন আমরা বাস্তবায়ন করব সেই কার্যক্রম বাস্তবায়নকালীন সময়ের মধ্যেই আমাদের এই মনিটরিংটা সম্পূর্ণ করতে হবে। এখন প্রশ্ন আছে কারা এই মনিটরিংটা সম্পূর্ণ করবে। বিশেষ করে আমাদের মাঠ পর্যায়ে যে কর্মীগুলো আছে, আমি যদি বলি সেক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, তারা এই মনিটরিংটা সম্পূর্ণ করবেন। দ্বিতীয়ত আমরা যদি বলি আমাদের যারা এয়ার মালিক সিডের মাঠ পর্যায়ে যে কর্মীরা আছে, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার, তারা এই কার্যক্রমটা বাস্তবায়ন করবেন। এবং আমাদের যারা বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্ঠান যারা আছে তাদের যে মাঠ পর্যায়ের কর্মীরা আছে তারা এই কার্যক্রমটা এভাবে মনিটরিং করবে। আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা যখন এই মনিটরিংটা করবেন এবং তাদের তত্ত্বাবধানে আমাদের যারা মাঠ পর্যায়ে কর্মকর্তারা আছেন তারা সামগ্রিকভাবে মাঠে এবং মাঠের বাইরে সবসময় তাদেরকে সহযোগিতা। আমরা এখন বাংলাদেশ এর মনিটরিং পদ্ধতির দ্বিতীয় ধরন সম্পর্কে আলোচনা করব। আমাদের এই দ্বিতীয় ধরনের যে বিষয়টা মনিটরিং করা হবে সেটা হলো ফলাফল। যে কোনো কার্যক্রম যখন আমরা বাস্তবায়ন করি তার ফলাফলটা কি এই বিষয়টা এখানে মনিটরিং করা হবে, এবং এর পরিবর্তন, অর্থাৎ এই কার্যক্রমটা বাস্তবায়নের মাধ্যমে কি পরিবর্তন সাধিত হলো সেই বিষয়টা আমরা এখান থেকে মনিটরিং করার চেষ্টা করব। এবং ফাইনালি আমরা এই মনিটরিংয়ের মাধ্যমে দেখব আসলে মাঠ পর্যায়ে এর কি প্রভাব পরিলক্ষিত হয়েছে। এখন আমরা এই দ্বিতীয় ধরনটি জানার ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু সূচক রয়েছে। সেই সূচকগুলো যদি আমরা বলি সেটা হলো যে কোন প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছিল সেটা আমাদের একটা সূচকের জায়গা, অর্থাৎ এবং উৎপাদন পদ্ধতিটা কী ছিল, কৃষক এখানে উৎপাদন করার পরে তারা কি ফলন পেল, অর্থাৎ উৎপাদন মাত্রাটা কী ছিল
সেটা আমাদেরকে এখানে আমরা সূচক হিসেবে আমরা দেখেছি। একই সাথে আমরা যখন বলতেছি যে প্রভাব এবং পরিবর্তন, সেক্ষেত্রে জেন্ডারের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন সাধিত হয়েছে, এইটা আমাদের সূচক হিসেবে আমরা এই মনিটরিং পদ্ধতির যে দ্বিতীয় ধরনটা আছে সেখানে এই সূচকগুলো আমরা ব্যবহার করে থাকি আর কি। আমাদের এই বাংলাদেশের মনিটরিংয়ের দ্বিতীয় পদ্ধতির যে মাধ্যমটা, কি মাধ্যমে আমরা এই সূচকগুলোকে অ্যানালাইসিস করব অথবা বিশ্লেষণ করব, সেই মাধ্যমটা হলো আমাদের যে কোবর যে আমাদের ইনলাইন এবং বেজলাইন যে ডাটা আছে। আসলে বেজলাইন ডাটাতে আমরা কি পেয়েছিলাম পরিবর্তন, বেজলাইন ডাটাতে কি ছিল আমাদের ফলাফল, বেজলাইন ডাটাতে কি ছিল আমাদের প্রভাব, সেটার সঙ্গে আমাদের ইনলাইন যে ডাটাটা পাবো সেটা আমরা মিলিয়ে দেখব। মূলত এটা হলো আমাদের মাধ্যম এই মনিটরিংয়ের দ্বিতীয় ধাপের যে মনিটরিংটা আমরা করব, সেখানে আমরা এই মাধ্যমে আমরা এটাকে আমরা যাচাই করব আর কি। এখন এক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি অর্থাৎ কীভাবে কখন আমরা এই মনিটরিংটা সম্পন্ন করব, এটা মূলত আমরা যখন কোনো ফসল চাষ করব, মৌসুমের প্রথমে আমরা এই মনিটরিংটা সম্পন্ন করব এবং এই মৌসুমের শেষে আমরা এই মনিটরিংটা সম্পন্ন করব। এভাবে আমরা এই ফ্রিকোয়েন্সিতে বা এই ধাপে আমরা এই মনিটরিংটা সম্পন্ন করব। এখন প্রশ্ন হলো যে কারা এই মনিটরিংটা কারা সম্পন্ন করবে। এক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ে যে কর্মী রয়েছে, অর্থাৎ আমি যদি বলি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, একই সঙ্গে আমাদের যারা প্রাইভেট সেক্টর হিসেবে আমাদের এয়ার মালিক সিড রয়েছে, তাদের যে মাঠ পর্যায়ের যে কর্মীরা রয়েছে তারা, এবং আমাদের যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট রয়েছে তাদের যে মাঠ পর্যায়ের কর্মীরা আছে, তারা এই কার্যক্রমগুলো বাস্তবায়িত করবেন। এবং একই সাথে এদেরকে যে কারিগরি এবং ব্যবস্থাপনাগত সহযোগিতা দরকার, সেক্ষেত্রে আমাদের যে মাঠ পর্যায়ে যে কর্মকর্তারা রয়েছে, বিশেষ করে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমাদের উপজেলা কৃষি অফিসার, একই সাথে আমাদের এয়ার মালিক সিডের মাঠ পর্যায়ের যে এরিয়া ম্যানেজাররা রয়েছেন, এবং একই সাথে আমাদের যে অর্থলগ্নি যে প্রতিষ্ঠান রয়েছে তাদের যে এরিয়া ম্যানেজার রয়েছে, তারা মূলত এই তত্ত্বাবধানের কাজটা সম্পন্ন করবেন। সূচকের লিঙ্ক, আমরা এখানে সূচক হিসেবে আমরা যেটা দেখব জমির আকার এবং বিপণন কার্যক্রমের আচরণগত পরিবর্তনটা। ফ্রিকোয়েন্সি লিঙ্ক, এখন আমরা এটা কখন করব, কোন সময় করব, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আসলে আমরা বেজলাইনটা করব আমরা ফসলের শুরুতে, অর্থাৎ বিশেষ করে প্রকল্প কার্যক্রমের শুরুতেই আমরা বেজলাইনটা সম্পন্ন করব। আর ইনলাইনটা কখন করব, আমরা প্রকল্পের শেষে, অথবা বিশেষ করে যখন আমাদের একটা ফসল কার্যক্রম সম্পূর্ণ হবে, ফসল কার্যক্রমের শেষে এবং প্রকল্পের শেষে আমরা এই ইনলাইন সার্ভেটা সম্পন্ন করব। যাচাইয়ের মাধ্যম 2, আমরা মূলত কৃষকের প্রতিফলন সভা করব। এক্ষেত্রে আমরা কৃষক টোটাল তার উৎপাদন চক্র সম্পন্ন করে যখন তারা ফসল সংগ্রহ করলো, এবং ফসল সংগ্রহ করার পরে আমরা তাদেরকে নিয়ে একটা প্রতিফলন সভা করব, এবং এই প্রতিফলন সভার মাধ্যমে আমরা এই দ্বিতীয় মাধ্যম অর্থাৎ মনিটরিংয়ের এই দ্বিতীয় মাধ্যমটা সম্পন্ন করব। এখন এরা আমরা কখন করব, অর্থাৎ এর ফ্রিকোয়েন্সিটা কি হবে, কখন এই প্রতিফলন সভাটা করব। আমাদের প্রতিটা ফসল শেষে আমরা একবার এই প্রতিফলন সভাটা সম্পন্ন করব। এখন আমরা দেখব এই মনিটরিং পদ্ধতিটা মাঠ পর্যায়ে বাস্তবায়নের ধরনটা। প্রথমত আমরা কৃষকের কাছ থেকে আমরা ইনপুট অর্থাৎ বিশেষ করে ডাটা সংগ্রহ করব। এই ডাটা সংগ্রহের কাজটা করবে আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মী, বিশেষ করে আমি আগে বলেছি আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার, এবং আমাদের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যারা রয়েছে তাদের মাঠ পর্যায়ে যারা কর্মী আছে, তারা এই তথ্যটা সংগ্রহ করবেন। এই তথ্যটা সংগ্রহ করার পরে তারা এই তথ্যগুলো জমা দেবেন আমাদের উপজেলা পর্যায়ে যে বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন, বিশেষ করে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, এবং একই সঙ্গে আমাদের এয়ার মালিক সিডের যারা আমাদের এরিয়া ম্যানেজার রয়েছেন, তাদের কাছে এই প্রতিবেদনটা জমা দেবেন, বিশেষ করে এই তথ্য এবং ডাটাটা জমা দেবেন। আমরা এখন ডাটা সংগ্রহ এবং ডাটা ব্যবহারে মনিটরিং পদ্ধতিটা সম্পর্কে একটু আলোচনা করব। আমরা প্রথমে কৃষক দলের কাছ থেকে আমরা ডাটা সংগ্রহ করব, এবং এই ডাটাটা আমাদের পরবর্তীতে কোবো ফরম্যাটে ইনপুট করতে হবে। এই ইনপুট করার কাজটা করবে আমাদের মাঠ পর্যায়ে যে কর্মকর্তারা রয়েছেন, বিশেষ করে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, আমাদের মার্কেট ডেভেলপমেন্ট অফিসার, এবং আমাদের লোন অফিসার। তারা এই ডাটাটা সংগ্রহ করবেন এবং ইনপুট দেবেন। পরবর্তীতে এই ইনপুটকৃত ডাটা আমাদের পরবর্তী ধাপে বিশেষ করে উপজেলা পর্যায়ের উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা,
এবং একই সঙ্গে এয়ার মালিক সিড প্রাইভেট লিমিটেডের এরিয়া ম্যানেজার এবং রিজনাল ম্যানেজার যারা থাকবেন এবং বিশেষ করে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের, তারা এই ডাটাটাকে বিশ্লেষণ করবেন এবং ওনারা এই বিশ্লেষণ করার পরে ডাটাটা জমা দেবেন পরবর্তী ধাপে। বিশেষ করে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি বলি আমরা, এডিডি যারা আছেন এবং সিনিয়র মনিটরিং অফিসার যারা আছেন এবং আমাদের যারা এয়ার মালিক সিডের মার্কেট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর যারা আছেন, তাদের কাছে এই ডাটাটা পরবর্তী ধাপে আমরা এটা জমা দেব। ওনারা এটাকে রিপোর্ট আকারে অর্থাৎ প্রতিবেদন আকারে এই ডাটাগুলোকে বিশেষ করে এই প্রকল্পের যে পরিচালক আছেন বা পিডি মহোদয় আছেন, তাদের কাছে এই ডাটাটা বা মনিটরিং রিপোর্টটা ওনারা জমা দেবেন। পিডি মহোদয় এই তথ্যগুলো এবং এই মনিটরিং ডাটাগুলো আমাদের পরামর্শক দলের কাছে পাঠাবেন। পরামর্শক দল পরবর্তীতে এটা যাচাই বাছাইয়ের জন্য আমাদের যে বিশ্লেষণ ধাপ ছিল এবং একই সঙ্গে ডাটা সংগ্রহের যে ধাপ ছিল, সেই পর্যায়ে যে এই ডাটাগুলোকে যাচাই বাছাই করবেন এবং যাচাই বাছাই করার পরে তাদের যে মন্তব্য এবং প্রতিক্রিয়া, সেটা পরবর্তীতে আবার তারা আমাদের পিডি মহোদয়ের কাছে শেয়ার করবেন। আমরা এখন দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় বিষয়টি ছিল কোবর মনিটরিং পদ্ধতিটা নিয়ে। এক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইলে একটা লিঙ্ক পেয়ে যাবেন এবং এখানে যে বিষয়গুলো থাকবে সেটা হলো ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আপনারা যে কার্যক্রম বা মিটিংটা সম্পন্ন করেছেন এবং এটা কখন রিপোর্ট করবেন, এই বিষয়টা থাকবে। আর রিপোর্টিং প্রবাহ এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ রিপোর্টিংটা কোন মাধ্যম থেকে শুরু হয়ে কোথায় যে শেষ হবে। এক্ষেত্রে প্রথমে কোবো ফরম্যাটটি পূরণ করা এবং জমা দেওয়া। এই কাজটি যথারীতি আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার এবং লোন অফিসার তারা সম্পূর্ণ করবেন এবং সম্পূর্ণ করার পরে এটি জমা দেবেন। এক্ষেত্রে কোবো ডাটা যাচাই এবং বিশ্লেষণ করা এবং এই কাজটি সম্পূর্ণ করবেন আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ব্রাঞ্চ ম্যানেজার এবং এরিয়া ম্যানেজাররা আর কি। এর পরবর্তীতে আমাদের প্রতিবেদন তৈরি করা হবে এবং এই প্রতিবেদন তৈরি কার্যক্রমটা যারা করবেন আমাদের জেলা পর্যায়ের এডিডি এবং সিনিয়র মনিটরিং অফিসার এবং ম্যানেজার মার্কেট ডেভেলপমেন্ট এবং ম্যানেজার সংশ্লিষ্ট আমাদের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যারা আছেন, তাদের ম্যানেজাররা এই কাজটি সম্পন্ন করবেন। আমাদের কোবর অগ্রগতি মনিটরিং এর ক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত হলো আমাদের যে সংখ্যাগুলো আমরা এখানে ইনপুট করব আর কি, অর্থাৎ যে ডাটাগুলো আমরা দেব সেটা যদি সংখ্যাতাত্ত্বিক হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা ইংরেজি ডাটাটা আমরা ব্যবহার করব। আর একটা বিষয় এখানে আমাদের মাথায় রাখতে হবে যে মোট অংশগ্রহণকারী থাকবে, সেক্ষেত্রে ওই দিনে যারা উপস্থিত থাকবে শুধুমাত্র তাদের সংখ্যাটাই আমরা এখানে উল্লেখ করব। হয়তোবা আমাদের ওই গ্রুপে বা ওই দলে 25 জন সদস্য ছিল, কিন্তু দেখা গেল ওই দিন বা ওই কার্যক্রমে 20 জন সদস্য উপস্থিত আছে, আমরা কিন্তু সেই 20 জন সদস্যের উপস্থিতি সংখ্যাটা আমরা এখানে উল্লেখ করব। আমাদের ওই দলের মোট 25 জন সদস্য সেটা আমাদের এখানে উল্লেখ করার দরকার নাই, অর্থাৎ শুধু উপস্থিতি সংখ্যাটা আমরা এখানে উল্লেখ করব। এক্ষেত্রে আপনারা একটা বিষয় খেয়াল করবেন, কখনো আপনারা পুরুষ সদস্যের ক্ষেত্রে তাদের স্ত্রীকে অথবা স্ত্রী সদস্যের ক্ষেত্রে তাদের স্বামীকে আপনারা এখানে গ্রহণ করবেন না বা তাদের কোনো তথ্য আপনারা এখানে দেবেন না। আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন, আপনারা কি শিখিয়েছেন এবং কি করেছেন, এই কলামটা যখন আপনারা পূরণ করবেন, সেক্ষেত্রে এই ধাপে কি কি ছোট ছোট বা উপকাজগুলো করেছেন সেগুলো আপনারা সুনির্দিষ্টভাবে আপনারা এখানে উল্লেখ করবেন। আমাদের আরও কিছু পয়েন্ট আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে এবং সেটা আমাদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। বিশেষ করে আমরা যখন কোনো অংশগ্রহণকারীদের পরিবর্তন এবং ভালো দিকগুলো আমরা এখানে লিখব, সেক্ষেত্রে আপনারা এটা সম্পূর্ণ একটা বাক্য লেখার মাধ্যমে যাতে সেটা আমরা খুব সহজে সেই বিষয়টা বুঝতে পারি, এমন করে বাক্যটাকে আপনারা এখানে উপস্থাপন করার চেষ্টা করবেন। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, আমরা যখন বেজলাইন সার্ভে করছি, সেই বেজলাইন সার্ভের মাধ্যমে যদি কৃষক কোনো উপকার পেয়ে থাকে, বিশেষ করে তার উৎপাদন সংক্রান্ত অথবা কোনো তথ্য সংক্রান্ত উপকার পেয়ে থাকে, সেই উপকারটা কিভাবে পেয়েছে এবং উপকারটা কি ছিল সেই বিষয়টা আপনারা এখানে উপস্থাপন করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় খেয়াল করবেন, ক্ষেত এবং ফসলের অবস্থা। এই পয়েন্টটা যখন আপনারা পূরণ করবেন বা এইখানে যখন আপনারা ডাটা দেবেন, সেক্ষেত্রে একটু পরিষ্কার করে এবং একটু বিস্তারিতভাবে একটু লেখার চেষ্টা করবেন। বিশেষ করে ফসলের ধরন, ফসলের অবস্থা, এখানে ফসলের বৃদ্ধির পর্যায়ে, কীটপতঙ্গের আক্রমণের মাধ্যমে
কি কি ক্ষতি হয়েছে, সে ক্ষতির ধরন, এগুলো একটু বিস্তারিতভাবে আপনারা এখানে আলোকপাত করবেন। তবে এক্ষেত্রে আপনারা একটা বিষয় খুব গুরুত্বের সঙ্গে খেয়াল করবেন, কোনো দলের কোনো কৃষক যদি কোনো ফসল চাষ না করে তাহলে ক্ষেত এবং ফসলের অবস্থা এ ঘরে কোনো তথ্য আপনারা প্রদান করবেন না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহরাব হোসেন, ন্যাশনাল কোঅর্ডিনেটর জাইকা টেকনিক্যাল কোঅপারেশন বাংলা শেপ প্রজেক্ট। ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলা শেপ প্রকল্প কিভাবে মনিটরিং করতে হয় এবং তার বিষয়সমূহ আপনাদেরকে ইতিপূর্বের বক্তা আপনাদেরকে অবহিত করেছেন। এখন আমি আপনাদেরকে জানাবো যে কোবোর মাধ্যমে কিভাবে মনিটরিং করতে হয়। কোবোর মাধ্যমে মনিটরিংয়ের জন্য প্রথম ধাপ হচ্ছে অগ্রগতি মনিটরিং। অগ্রগতি মনিটরিংয়ের জন্য আপনাদের প্রয়োজন হবে একটা স্মার্টফোন এবং কোবো অ্যাপস, এবং যে সকল তথ্য সংগ্রহ করতে হবে এবং কোবোতে ইনপুট দিতে হবে সেগুলো হচ্ছে উপজেলার নাম, কৃষক গ্রুপের নাম এবং যে বিষয়টা আপনারা বাস্তবায়ন করছেন সেই বিষয়ের নাম। যদি এটা বেজলাইন সার্ভে হয় তাহলে বেজলাইন সার্ভে। এছাড়া কিছু সহযোগী কার্যক্রম আছে, যেই সব কার্যক্রমের তথ্য আপনাদেরকে কোবোর মাধ্যমে ডাটা এন্ট্রি করতে হবে। যেমন উপস্থিত সদস্য সংখ্যা, গ্রুপের নারী এবং পুরুষের সংখ্যা, তাছাড়া পুরুষ সদস্যের স্ত্রী অথবা নারী সদস্যের পুরুষের উপস্থিতি সংখ্যা। কোবোর মাধ্যমে বেজলাইন এবং এন্ড লাইন জরিপ। আমরা কখন বেজলাইন করব এবং কখন এন্ড লাইন করব সে বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। আমরা বেজলাইন করব প্রকল্পের শুরুতে এবং এন্ড লাইন বা সমাপনী জরিপ করব প্রকল্পের 2টি ফসল মৌসুমের পরে। এবার কোবোর মাধ্যমে বেজলাইন এবং এন্ড লাইন সার্ভের জন্য কি কি ফর্ম ব্যবহার করতে হবে সে বিষয়ে আমি আলোচনা করব। এখানে 2 ধরনের ফর্ম ব্যবহার করা হবে। প্রথম ফর্মে থাকবে উৎপাদন, আয় এবং ব্যয়। এই ফর্মটি আমাদের কৃষকগণ নিজ হাতে পূরণ করবেন এবং আমাদের সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তারা এগুলো সংগ্রহ করবেন। প্রথম কলামে থাকবে সবজির নাম এবং জাত। দ্বিতীয় কলামে কতটুকু জমিতে এই সবজি চাষ করা হয়েছে তার পরিমাণ। তৃতীয় কলামে থাকবে বাজারে বিক্রয়কৃত সবজির পরিমাণ। এগুলো এককে উল্লেখ করতে হবে, যেমন কেজি, ক্রেট অথবা মুঠা। পরবর্তী কলামে থাকবে প্রতি এককের দাম, অর্থাৎ প্রতি মুঠা বা প্রতি কেজি কিংবা প্রতি ক্যারেটের দাম। এর পরবর্তী কলামে মোট বিক্রয়কৃত সবজি এবং একক দামের গুণ করে পেয়ে যাবেন মোট বিক্রয়কৃত টাকার পরিমাণ। পরবর্তী কলামে এই সবজি উৎপাদনে কী পরিমাণ খরচ হয়েছে সেই খরচের কথা উল্লেখ থাকবে। খরচের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে জমি প্রস্তুত, উপকরণ ক্রয়, শ্রমিকের মজুরি এবং পরিবহন সংক্রান্ত ব্যয়। সর্বশেষ কলামে মোট বিক্রয়কৃত টাকা থেকে খরচের টাকা যদি বাদ দেওয়া হয় তাহলে পাওয়া যাবে নিট লাভ বা আয়ের পরিমাণ। আমরা এবার বেজলাইন বা এন্ড লাইন সার্ভের জন্য দ্বিতীয় ফর্ম ব্যবহার করব। এই ফর্মটি টেকনিক্যাল ফর্ম, অর্থাৎ এই ছকে টেকনিক্যাল কিছু প্রশ্ন থাকবে, আর এই টেকনিক্যাল প্রশ্নগুলো আমাদের হ্যাঁ অথবা নায়ের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। বেজলাইন সার্ভের দ্বিতীয় ফর্মে আমাদের টেকনিক্যাল যে প্রশ্নগুলো থাকবে সেখানে প্রাক জমি প্রস্তুত থাকবে, ফসল সংগ্রহ, ফসল বিক্রি সহ টেকনিক্যাল কিছু প্রশ্ন। এর পাশাপাশি আমাদের জেন্ডার সম্পর্কিত, জেন্ডার সমতা সম্পর্কিত প্রশ্ন থাকবে, যেমন জমি প্রস্তুতের ক্ষেত্রে এবং ফসল রোপণের পূর্বের যে সকল প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে অর্থাৎ কৃষকদের কাছ থেকে সংগ্রহ করতে হবে সেগুলো হচ্ছে: আপনি কি বাজার জরিপ করেছেন? আপনি কি কখনো ফসল পঞ্জিকা তৈরি করেছেন? আপনি কি
পরিমাণ মতো সার ব্যবহার করেছেন? আবার ফসল সংগ্রহের সময় আপনি কি ফসলের পরিপক্কতা দেখে আপনি কি ফসল সংগ্রহ করেছেন? এই বিষয়গুলোই অন্তর্ভুক্ত থাকবে এই প্রশ্নে। আমরা জেন্ডার সমতার ক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করব সেগুলো হচ্ছে সমান সুযোগ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। অর্থাৎ নারী বা পুরুষ উভয়ে কি সমান সুযোগ পাচ্ছে? অর্থাৎ প্রশিক্ষণে কি তারা সমানভাবে অংশগ্রহণ করতে পারছে? হ্যাঁ অথবা না আকারে এই উত্তর দিতে হবে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ফসল চাষের সময় কি নারীদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে? ফসল বিক্রির টাকা কি নারীরা ব্যয় করতে পারছে? এর উত্তরগুলো আমাদেরকে হ্যাঁ এবং না এর মাধ্যমে সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী, পিএমএফআই এর মার্কেটিং অফিসার, লোন অফিসার এবং এআরএমএস এর মার্কেটিং অফিসারদেরকে এই তথ্যগুলো সংগ্রহ করে কোবোর মাধ্যমে ইনপুট দিতে হবে। আমরা একটা অনুশীলনের কথা এখন আপনাকে জানাবো। যেমন আমি বলেছিলাম উৎপাদন আয় ব্যয়ের হিসাব কিভাবে রাখতে হবে, কতগুলো কলাম পূরণ করতে হবে। ধরুন আপনি একজন কৃষক টমেটো চাষ করবে, এর জাত মানিক। প্রথম কলামে আমরা প্রথম ফসল হিসাবে এই নামগুলো লিখিয়ে আনার চেষ্টা করব। পরবর্তীতে আমাদের কতটুকু জমিতে এই ফসল চাষ করা হয়েছে, ধরে নিন একজন কৃষক বলল 10% জমিতে এই টমেটো চাষ করা হয়েছে। এর পরের কলাম ছিল কতটুকু ফসল বিক্রি করা হয়েছে। সেখানে আমরা কৃষকদের কাছ থেকে হয়তো তথ্য পাব 100 ক্যারেট বা 3000 কেজি টমেটো উৎপাদন করে উনি বাজারে বিক্রি করেছেন। প্রতি ক্যারেটের দাম অর্থাৎ ক্যারেট প্রতি দাম অথবা কেজি প্রতি দাম আমরা এখানে পরবর্তী কলামে সন্নিবেশিত করব বা তাদের কাছ থেকে সংগ্রহ করব। 300 ক্যারেট উৎপাদন হলে এবং প্রতি ক্যারেট দাম 300 টাকা যদি হয় তবে মোট বিক্রির পরিমাণ 90,000 টাকা। এখন পরবর্তী কলামে আমাদের ব্যয় ইনপুট দিতে হবে। এই ব্যয়ের পরিমাণ যদি সার্বিক ব্যয় অর্থাৎ উপকরণ ব্যয়, মজুরি এবং পরিবহন ব্যয় যদি 30,000 টাকা হয়ে থাকে তাহলে ওই কৃষকের টমেটোর মাধ্যমে অর্থাৎ টমেটো উৎপাদনের মাধ্যমে লাভ হবে 60,000 টাকা। এভাবে যে মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছেন তারা কৃষকের কাছ থেকে বেজ লাইনের এই তথ্য সংগ্রহ করবেন। পরবর্তীতে 2টি ফসল মৌসুম শেষ হওয়ার পরে প্রকল্পের শেষের দিকে এন্ড লাইন অর্থাৎ সমাপনী জরিপ পরিচালনা করা হবে। সেক্ষেত্রে সমাপনী জরিপের ফলাফল এবং বেজ লাইনের ফলাফল মূল্যায়ন করে দেখা যাবে আসলে এই প্রকল্পের মাধ্যমে কৃষক কতটুকু লাভবান হয়েছেন। এবার আমি মাঠ পর্যায়ে সুপারভাইজার লেভেলে মনিটরিংটা কিভাবে হবে কোবোর মাধ্যমে আমি সে বিষয়ে আলোচনা করতে চাই। আমরা জানি মাঠ পর্যায়ে সুপারভাইজার আছেন উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, পিএমএফআই এর ক্ষেত্রে রয়েছেন ব্রাঞ্চ ম্যানেজার এবং এআর মালিক সিডের পক্ষে রয়েছেন টিএসএস ইনচার্জ। তাদেরকে কোবোর লিঙ্ক সরবরাহ করা হবে। তারা কোবো ইনস্টল করবেন এবং নিজেরা ইউজার নেম এবং আইডি তৈরি করবেন। প্রকল্প থেকে যে সকল ছক ব্যবহার করা হবে, যে সকল তথ্য সংগ্রহের উপকরণ প্রয়োজন তা প্রকল্প থেকেই সরবরাহ করা হবে এবং এগুলো সমন্বয় করে সুপারভাইজার লেভেলে প্রকল্পের মনিটরিং কাজ সম্পন্ন হবে। কোবো ইনস্টলের পর অর্থাৎ যখন লিঙ্কে স্ক্যান করা হবে বা লিঙ্কে ঢোকা হবে তখন আপনার একটা টেবিল আসবে যেখানে ডিপ্লয়েড শব্দটি থাকবে। ডিপ্লয়েডে ক্লিক করলে আপনি কি মনিটরিং করতে চান, কোন তথ্য যাচাই করতে চান সেগুলো দেখতে পাবেন। যদি বেজলাইন হয় আপনাকে বেজলাইন জরিপে ক্লিক করতে হবে। বেজলাইন জরিপ ক্লিক করার পরে আপনাদের সামনে একটা টেবিল আসবে, যেই টেবিলে আপনি দেখতে পাবেন যে কারা তথ্য প্রদান করেছে। আপনারা দেখতে পাবেন টেবিলের উপরে সামারি, ডাটা এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে।
আপনারা ডাটায় ক্লিক করবেন। ডাটায় ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে নিচে আপনার কিছু তথ্য এবং সাথে সাথে কিছু বার চার্ট এসেছে। পরবর্তীতে আপনারা টেবিলের অপশন পাবেন যেখানে রিপোর্ট শব্দটি ভেসে আসবে। আপনারা রিপোর্ট শব্দটি ক্লিক করলে আপনার রিপোর্ট জেনারেটর হতে থাকবে। রিপোর্ট জেনারেটের পর আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করবেন এবং একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে। এখানেই কিন্তু শেষ হয়ে যাবে না, আমাদেরকে ডাউনলোডকৃত এক্সেল ফাইলে যেতে হবে এবং এক্সেল ফাইলে যেয়ে আমরা দেখতে পাবো আমাদের প্রকল্পভুক্ত সমস্ত উপজেলার তথ্য সেখানে বিশাল আকারে উপস্থাপিত হয়েছে। কিন্তু মনিটরিংয়ের জন্য আমাদের প্রয়োজন শুধুমাত্র আমার জেলা অর্থাৎ নিজ জেলার তথ্য। এখন আমাদেরকে এই ডাউনলোডকৃত এক্সেল ফাইলের হোমে যেতে হবে এবং হোমের ডান পাশে দেখা যাবে শর্ট অ্যান্ড ফিল্টার অপশন। আমরা ফিল্টার অপশনের ডাউন বাটনে ক্লিক করব এবং আমরা পেয়ে যাব বিভিন্ন উপজেলার নাম। এখান থেকে আমার জন্য নির্ধারিত অর্থাৎ আমার উপজেলা ক্লিক করব এবং ডাউনলোডকৃত ফাইলে আমি আমার উপজেলার নাম সিলেক্ট করব এবং ওকে বাটনে ক্লিক করব। এখন আপনি দেখতে পাবেন যে আমার উপজেলার সমস্ত তথ্য সেখানে চলে এসেছে, অর্থাৎ কৃষক গ্রুপের নাম, কৃষকের মোবাইল নাম্বার, কতটুকু জমিতে সে ফসল চাষ করেছে এবং অন্যান্য সকল বিষয় যেগুলা মূল ডাটাবেজে আছে সমস্ত কিছুই তখন এই অংশে আপনার ভেসে আসবে এবং আপনি দেখতে পাবেন যে আপনার জন্য নির্ধারিত টার্গেট ফিল আপ হয়েছে কিনা বা কোথায় আমাদেরকে তদারকি বাড়াতে হবে। আপনি যদি সম্পূর্ণ ডাটা আপনার প্রয়োজন না হয়, নির্ধারিত কিছু ডাটা আপনি চেক করতে চান এবং তার উপরে কাজ করতে চান, তাহলে আপনাকে পুনরায় ডাউনলোড বাটনে যেতে হবে। অর্থাৎ কোবো অ্যাপসের ডাউনলোড বাটনে যাবেন। সেখানে আপনি যে অপশনগুলো দেখবেন তার মধ্যে একটা অপশন হচ্ছে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনে ক্লিক করলে আপনার কাছে চলে আসবে ডাটা কারা কারা দিয়েছে, কোন কোন ডাটা দিয়েছে তার একটা ডিটেলস তথ্য। আপনার জন্য যতটুকু প্রয়োজন শুধুমাত্র সেই সব ফিল্ডগুলো আপনি হাইলাইট করে অর্থাৎ সিলেক্ট করবেন। অন্যগুলা সিলেক্ট করার প্রয়োজন নাই যদি আপনার সেই সকল তথ্য সংগ্রহের প্রয়োজন না হয়, অর্থাৎ যাচাই করার প্রয়োজন না হয়। আপনার নির্ধারিত তথ্যের জন্য ডাউনলোড বাটনে যাবেন এবং সেই ডাউনলোড বাটনে ক্লিক করার পরে আপনি অ্যাডভান্স অপশনটা পাবেন। অ্যাডভান্স অপশন ক্লিক করলে আপনি যতগুলো ফিল্ড আছে যেগুলো ফিল আপ করা হয়েছে সমস্ত তথ্য আপনার সামনে উপস্থাপিত হবে। আপনি আপনার জন্য নির্ধারিত অর্থাৎ আপনার যে সকল তথ্য আপনি যাচাই করতে চান সেই সকল তথ্যগুলোকে হাইলাইট করে বাদবাকিগুলোকে আর হাইলাইট করার প্রয়োজন নেই। এরপরে যদি আপনি রিপোর্ট বাটনে ক্লিক করেন তাহলে আপনার এটা রিপোর্ট আকারে চলে আসবে। এখন আপনি পুনরায় ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি পুরো ফাইলটা আবার ডাউনলোড করবেন এবং ডাউনলোডকৃত ফাইলে যে আপনি দেখবেন প্রকল্পের সকল উপজেলার সিলেক্টেড তথ্য যেটা আপনি পূর্বে নির্বাচন করেছিলেন সেগুলো চলে আসছে। এক্ষেত্রে আবার আপনাকে শর্ট অ্যান্ড ফিল্টার অপশনে যেতে হবে এবং ফিল্টার অপশনে ক্লিক করলেই আপনার এক্সেল ফাইলের যে সকল তথ্য আপনি চেয়েছেন তার সবগুলোর ডাউন ড্রপ বাটন দেখতে পাবেন। আপনার উপজেলায় যে ডাউন ড্রপ বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন সব উপজেলার নাম। সেক্ষেত্রে শুধুমাত্র আপনার উপজেলা সিলেক্ট করে ওকে দিলে আপনার জন্য নির্ধারিত বা আপনার জন্য প্রযোজ্য তথ্যগুলা আপনার টেবিলে চলে আসবে রিপোর্ট আকারে। আমি আশা করছি কোবোর মাধ্যমে মনিটরিংয়ের পদ্ধতিগুলি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।